দূর থেকে নেকড়ের দল ডেকে উঠল। সুজয়ের মনে হলো ওই নেকড়ের দল যেন তাকে বলতে চাইছে, এখানে এসে খুব ভুল করে ফেলেছ। সুজয়ের বুকটা কেমন যেন কেঁপে উঠল। সময় যত গড়াবে তার জন্য আরো কি কি অপেক্ষা করে আছে কে জানে। এই রাত তার শেষ রাত নয় তো। খুব আফসোস হলো সুজয়ের। অনেক কাজ বাকি ছিল, সেগুলো সেরে আসলেই হয়তো ভালো হতো। অন্ধকারও বেশ জমাট হয়ে গেছে, এবার হেরিকেনটা জ্বালিয়ে নেওয়া দরকার। ব্যাগে করে একটা হেরিকেন এনেছিল সুজয়, সেটা বার করে জ্বালিয়ে দিতেই মন্দিরের বাইরে চোখ গেল। সুজয় দেখল একটা বাচ্চা দাঁড়িয়ে আছে ঠিক মন্দিরের বাইরেটায়, পরনে হাফ প্যান্ট আর হাফ শার্ট। গায়ের রং কেমন যেন ফ্যাকাশে। এক দৃষ্টে সুজয়ের দিকে তাকিয়ে আছে। ডেথ বাইপাসে নাকি রাতে একটা কুকুরের দেখাও মেলে না, কিন্তু এই বাচ্চাটা কোথা থেকে এলো? এর তো এখন এখানে থাকার কথাই না। সুজয় কথা বলার জন্য বাচ্চাটার দিকে এগিয়ে গেল, কিন্তু বারান্দায় এসে দেখল কেউ নেই। এই তো সুজয় দেখল বাচ্চাটাকে। এরই মধ্যে কোথায় চলে গেল বাচ্চাটা? ম্যাজিক নাকি? সুজয়ের গ্রামের সেই ছোকরার কথা মনে পড়ে গেল। কোনোভাবেই মন্দিরের বাইরে আসা যাবে না। কথাটা মনে পড়তেই সুজয় এক লাফে মন্দিরের ভেতরে ঢুকে এলো। হেরিকেনটা রেখে একটা কোণে চুপ করে বসে রইল। আসলে ডেথ বাইপাস যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ব্যাপারে সুজয়ের কোনো ধারণাই ছিল না। দিনের বেলা দেখলে একদমই মনে হবে না যে রাতের প্রতিটি ক্ষণে এখানে মৃত্যু অপেক্ষা করে থাকে। তাই জন্যই তো এর নাম ডেথ বাইপাস। কেউ না জেনে এই পথে একবার পা বাড়ালেই ব্যাস, শেষ। পাহাড় ঘেরা এই পথ এতটাই সুন্দর যে একবার ঘুরে দেখার লোভ কেউ সামলাতে পারত না। সুউচ্চ পাহাড়ের গা দিয়ে সাপের মতো রাস্তা এঁকে বেঁকে শহরের দিকে হারিয়ে গেছে। গোটা 20 কিলোমিটার রাস্তা লম্বা লম্বা পাইন গাছে ঘেরা। কিন্তু রাতে না, রাতে একটা কুকুরও আসে না এই পথে। মানুষ তো অনেক দূরের কথা, কিন্তু নিখিল যে কি কুক্ষণে ওখানে গেছিল। ঠিক 2 দিন আগেই দূরে পাহাড়ের দিকে তাকিয়ে এই কথাটাই ভাবছিল সুজয়। সে একজন সাংবাদিক, খুব ছোট মাপের একটি নিউজ চ্যানেলের সাংবাদিক। এই পাহাড়ি গ্রামে আদিবাসীদের একটা উৎসব চলছে, খুব বড় করে পালিত হয় এই উৎসব। শহরের মানুষদের খুব আগ্রহ এই উৎসবকে ঘিরে। 4 দিন ব্যাপী চলা এই উৎসবকে ক্যামেরাবন্দি করাই হলো সুজয়ের কাজ। আগে এই কাজের দায়িত্ব ছিল নিখিলের ওপরে। খুব গুরুত্বপূর্ণ কিছু ফুটেজ নিয়ে সেদিন রাতে রওনা দিয়েছিল নিখিল শহরের উদ্দেশ্যে। তার ভুল ছিল এই ডেথ বাইপাস ধরে শহরে যাওয়া। আজ প্রায় 4 দিন হয়ে গেল নিখিলকে আর খুঁজে পাওয়া যায়নি। কোম্পানি একটা টিম বানিয়েছিল নিখিলকে খোঁজার জন্য, কিন্তু ওটা তো একটা আই ওয়াশ। আসল উদ্দেশ্য ওই ফুটেজগুলিকে পাওয়া। অদ্ভুত ব্যাপার, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে ভাঙা গাড়ি সহ প্রত্যেকটি ফুটেজ, টাকা পয়সা সব কিছুই ছিল, শুধু ছিল না নিখিল। এমনকি আশেপাশে অনেক খোঁজ করেও নিখিলের কোনো হদিশ মেলেনি। কোম্পানির নিজের প্রয়োজন তো মিটে গেছে, তাই 2 দিনের মধ্যেই এই সব তদন্তে ভাটা পড়ে গেল। পুলিশের মতে ওরকম ডেথ বাইপাসে হামেশাই হয়ে থাকে, সুতরাং পুলিশও তার হাত গুটিয়ে নিল। কিন্তু জঙ্গল সংলগ্ন এরিয়ায় যেসব গ্রাম, সেখানকার মানুষেরা বলে ওরা নাকি নিখিলকে নিয়ে গেছে। ওরা কারা, এটাই হলো এখন সুজয়ের আগ্রহের বিষয়বস্তু। আর তাছাড়া খুব অল্প দিনের মধ্যে
নিখিল খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল সুজয়ের। এই ব্যাপারটাকে সুজয় কিছুতেই মেনে নিতে পারছে না। সে একজন সাংবাদিক, সত্যের অনুসন্ধান করাটা তার পেশা। সুজয় তাই নিজের ঘাড়েই সেই দায়িত্বটা নিয়ে নিল। ঠিক করলো ডেথ বাইপাসে সে যাবে, তাও আবার রাতের বেলা। কাউকে জানানো যাবে না। এই কদিনে গ্রামের লোকজনের সাথে সুজয়ের ভাব বেশ জমে উঠেছে। তারা জানতে পারলে তার পক্ষে এই জন্মে ডেথ বাইপাসে যাওয়াটা সম্ভব হবে না। এই পাহাড়ি গ্রামে এখনো আলো এসে পৌঁছায়নি, তাই জন্য উৎসব শুধু দিনের বেলাতেই হয়। সূর্য ডোবার পর মোটামুটি সবাই ঘুমিয়েই পড়ে। আর তাছাড়া সুজয়ের কোনো কাজও থাকে না। সন্ধ্যা নামার আগে চুপি চুপি বেরিয়ে পড়তে পারলেই হলো। সন্ধ্যা নামার বেশ অনেকক্ষণ আগেই সুজয় রওনা দিয়েছে। সূর্য পশ্চিম দিকে ঢলে গেলেও ডুবতে এখনো অনেক দেরি আছে। গ্রামের একজন বাইক আরোহী তাকে একটু সাহায্য করেছে। ডেথ বাইপাসের কিছুটা আগে তাকে নামিয়ে দিয়ে গেছে। এবার এখান থেকে তাকে হেঁটে পৌঁছাতে হবে সেই মন্দিরে, তাও আবার সূর্য ডোবার আগে। ডেথ বাইপাস থেকে 6 থেকে 7 কিলোমিটারের মধ্যেই নিখিল হারিয়ে গেছিল। আদিবাসীদের সেই জাগ্রত মন্দির ওই লোকেশনের আশেপাশেই তো। রাস্তার দুধারে পাইন গাছের সারি, গাছগুলির ফাঁক থেকে আকাশটা কোনো মতে দেখা যাচ্ছে। দুপাশের জঙ্গল এতটাই ঘন যে নিখিলের মনে হলো অন্ধকার যেন আজ একটু তাড়াতাড়ি নেমেছে। জঙ্গলের গভীর থেকে ময়ূরের ডাক ভেসে আসছে, আর তার সাথে ঝিঝি পোকার একটানা চিড়চিড়ে আওয়াজ। দিনের শেষের পাখিরা অনবরত চিৎকার করেই চলেছে। তারা তো আস্তে আস্তে ঘরে ফিরছে। কিছুক্ষণ পর এদের শব্দগুলো আর পাওয়া যাবে না। তখন হয়তো সঙ্গী হিসেবে কিছু রাত জাগা প্রাণীর শব্দ। গোটা রাতটা কিভাবে যে কাটাবে এটা ভেবেই সুজয়ের বুকটা কেমন যেন করে উঠল। গ্রামের একজন ছোকরাই শুধু জানে যে সুজয় আজ এখানে এসেছে। সে অনেকবার সুজয়কে এখানে আসতে বারণ করেছিল, কিন্তু হাজারবার বোঝাবার পরেও সুজয় যখন বোঝেনি তখন সেই তাকে এই মন্দিরের খোঁজ দেয় আর বলে, বাবু, কোনো মতে মন্দিরের বাইরে বেরোবেন না। মন্দিরের ভেতরে কোনো শয়তান আপনার কোনো ক্ষতি করে সেই সাধ্যই তার নেই। অনেক কিছু চোখের সামনে ঘটতে পারে, কিন্তু কোনোভাবেই মন্দিরের বাইরে আসবেন না বাবু। এই সব কিছুই ভাবছিল সুজয়, আর তার সাথে দ্রুত পা চালাচ্ছিল। আরও কিছুক্ষণ হাঁটার পর সামনে পথের পাশে একটা খুব প্রাচীন মন্দির চোখে পড়ল। সুজয় বুঝতে পারল সে তার গন্তব্যে এসে গেছে। আগাছায় ভরা একটা ভাঙা মন্দির, সামনে ছোট্ট একটা ভাঙা বারান্দা, আর তার ভেতরে একটা ঘর। ঘরের ভেতরে মূর্তি বলতে একটা খুব পুরনো গাছের গুঁড়ি, আর তাতে টাটকা ফুলের মালা আর সিঁদুর পরানো আছে। মানে নিয়মিত পুজো হয় এখানে। দুটি জানলা আছে, একটা দিয়ে জঙ্গল, আরেকটা জানলা দিয়ে মন্দিরের পেছন দিকটা দেখা যায়। সেখান থেকে দূরে পাহাড়ের রেখা দেখতে পেল সুজয়। খুব অসাধারণ দৃশ্য বললে অনেক কম বলা হবে। দেখতে দেখতে পাহাড়ের পেছন দিকে সূর্য হারিয়ে গেল। একই অন্ধকার, তার উপর হঠাৎ সেই বাচ্চাটা। এই সব কিছুই ভাবছিল সুজয়। হেরিকেনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমে দু চোখ বুজে এলো। হঠাৎ কান্নার আওয়াজে সুজয়ের ঘুমটা ভেঙে গেল। ধড়ফড় করে উঠে বসল। হেরিকেনের আলো অনেক আগেই নিভে গেছে। কান্নার আওয়াজটা খুব কাছ থেকেই আসছে। একটা মহিলা খুব কাঁদছে। আওয়াজটা একবার দূর থেকে কাছে আসছে, আবার দূরে চলে যাচ্ছে। সুজয় উঠে জানলা দিয়ে বাইরে চোখ রাখলো।
দেখল তার জানলার সামনে দিয়ে একজন মহিলা আস্তে আস্তে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে। সুজয় ভারী অবাক হয়ে গেল। কারোর কোনো বিপদ হয়নি তো? অনবরত কেঁদেই চলেছে মহিলা। অনেক দূরে গিয়ে সুজয়ের দিকে ঘুরে দাঁড়িয়ে পড়ল। এই ঘন অন্ধকারে সুজয় মহিলার মুখ ঠিক করে দেখতে পারছে না। নারী মূর্তি অনবরত কেঁদেই চলেছে। সুজয় ভাবল, এই ডেথ বাইপাসে কি ঘটে তার রহস্য উদ্ধার করতেই তার এখানে আসা। তার বাইরে গিয়ে দেখা উচিত এই মহিলার সাথে কি হয়েছে, তার কি কোনো সাহায্যের প্রয়োজন। আর তাছাড়া এরম একটা মুহূর্তে একজনকে কষ্ট পেতে দেখে তার পক্ষে নিরাপদে মন্দিরের ভেতরে ঢুকে থাকাটা সম্ভব নয়। তাই আর দেরি না করে সুজয় মন্দিরের বাইরে পা রাখল। দূরে নেকড়ের দল অনবরত ডেকেই চলেছে। নারী মূর্তি দূরে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে সুজয় অনেকখানি ওই নারীর দিকে এগিয়েই গেছে। ঠিক সেই সময় হঠাৎ তার পেছন দিকে পায়ের শব্দ পেল। সুজয় পেছন দিকে ঘুরে দেখতে যাবে কে, হঠাৎ সেই নারী মূর্তি দূর থেকে এক নিমেষে সুজয়ের সামনে এসে পড়ল। এত ভয়ঙ্কর দেখতে যে কোনো মানুষ হতে পারে সে বিষয়ে সুজয়ের কোনো ধারণাই ছিল না। ওর হৃৎপিণ্ড ওর গলার কাছে এসে আটকে গেল। এ তো কোনো রক্ত মাংস গড়া মানুষই নয়, এ তো পিশাচ। হঠাৎ সুজয় তার কাঁধে ঠান্ডা হাতের স্পর্শ পেল। পেছনে ঘুরে তাকাতেই শরীরের সব রক্ত যেন বরফ হয়ে গেল। নিখিল! কিন্তু তার একই রূপ। নিখিল সুজয়কে চেপে ধরে এক নিমেষে ছিটকে মন্দিরের ভেতরে ছুঁড়ে ফেলে দিল। সুজয় মাথায় খুব জোর আঘাত পেল। তার দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। সে ঝাপসা দৃষ্টিতে সে দেখল নিখিল সেই পিশাচের গলার টুটি চেপে ধরেছে। পিশাচ আকাশ ফাটানো চিৎকার করল। এত ভয়াবহ দৃশ্য সুজয় আর সহ্য করতে পারল না। ধীরে ধীরে তার দু চোখ বুজে এলো। ভোরের প্রথম রোদ এসে সুজয়ের মুখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। প্রথমটায় সে কোথায় আছে সেটাই বুঝতে পারল না। উঠে বসতে গিয়ে ঘাড়ে প্রবল ব্যথা অনুভব করল। কাল রাতের সব কথা হঠাৎ মনে পড়ে গেল। কোনোভাবে শরীরটাকে টেনে হিচড়ে মন্দিরের বাইরে নিয়ে এসে দেখল দুটি কঙ্কাল পড়ে আছে সামনের ঘাসের মধ্যে। খুব পুরনো, নোংরা। একজনের পরনে কিছুই নেই। আরেকটি কঙ্কালের পোশাক দেখে সুজয়ের চিনতে দেরি হলো না যে ওই কঙ্কালটি কার। মাথাটা ঘুরিয়ে উঠল সুজয়ের। সুজয় ফিরে চলেছে শহরের উদ্দেশ্যে। তার কাজ খুব ভালোভাবে মিটে গেছে, এমনকি তার পদোন্নতিও হয়েছে। আর কেনই বা হবে না? নিখিলের মৃত্যু রহস্য সে ফাঁস করেছে। আর তার সাথে 5 বছর আগে মারা যাওয়া এক মহিলার কঙ্কালসার দেহ সে খুঁজে বার করেছে। ওই ডেথ বাইপাসেই এদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। ওই মহিলার সাথে একটা বাচ্চাও ছিল, তাকে কিন্তু পাওয়া যায়নি। সুজয় মন থেকে নিখিলকে ধন্যবাদ জানালো আর তার সাথে একটু মুচকি হাসল। কারণ সেই রাতে নিখিলের আত্মা না থাকলে তাকেও এতক্ষণে ভূত হয়ে ওই জঙ্গলে ঘুরে বেড়াতে হতো।